ডক্টর খন্দকার গোলাম মজিদ, পাশের দেশগুলোতে ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ যেখানে 2 থেকে 5%, বাংলাদেশে তা কেন এখনো 10 থেকে 12%-এর ঘরে? সরকার কি আবাসনকে কেবল রাজস্ব আয়ের যন্ত্রই মনে করে এবং আবাসনের মতো মৌলিক চাহিদার উপর এত বেশি হারে কর রাখা কতখানি সমীচীন বলে আপনি মনে করেন? না, আমার মনে হয় যে অন্যান্য দেশের বিবেচনায় আমরা সেটা এগুলোকে আরো কমিয়ে আনতে পারি এবং সেই সুযোগ রয়েছে, এবং সেটা হলে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে অন্তত যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা কিছুটা বাড়ে। কেননা ওভারঅল যে কস্ট সেটাও তো আসলে আকাশচুম্বী, এবং সেটা প্রতি স্কোয়ার ফিটে যেভাবে বেড়েছে আমাদের এখানে, সেটাও কিন্তু তার সামর্থ্যের বাইরে। এক সময় আমার খেয়াল আছে বলা হতো এবং এরকম বিজ্ঞাপনও দেয়া হতো যে ভাড়ার টাকায় কিস্তি পরিশোধ, এরকম ভাবে একটা বিজ্ঞাপন যেত। অর্থাৎ আপনি যে টাকায় ভাড়া রয়েছেন সেই টাকা দিয়ে আপনি মাসিক কিস্তি দিয়ে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আমার তো মনে হয় না যে এখন তার ধারে কাছে কোথাও রয়েছে যে বা যে টাকা দিয়ে ভাড়া সেই টাকা দিয়ে কিস্তি শোধ করে একটা ফ্ল্যাটের মালিক হওয়ার ধারে কাছে সম্ভবত আমরা এখন আর নাই। সুতরাং সেটা থেকে বুঝতে হবে যে আসলে আমাদের এখানে কিভাবে ফ্ল্যাটের মূল্য বেড়েছে। দেখুন, মূল্য বৃদ্ধির কারণটা হলো অল্প কয়েকটি শহরকে কেন্দ্র করে বাংলাদেশের উন্নয়নের চিন্তা। যখন সকলেই ঢাকা শহরের ভিতরে আমরা থাকতে চাই, তখন আবাসন ব্যবসায়ীরাও সেটাকে পুঁজি করেন বা সরকারের অন্যান্য প্রশাসনও সেটাকে পুঁজি করেন, করে যেটি হয় যে ওই অল্প জায়গার ভিতরেই তখন এক ধরনের ওভার কম্পিটিশন তৈরি হয়। ওভার কম্পিটিশন থেকে মূল্য তখন আরো বৃদ্ধি পায়। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা আসলে এই ডিসেন্ট্রালাইজেশনে যেতে পারবো না, অর্থাৎ আমাদের বড় শহর কেন্দ্রিক উন্নয়ন কাঠামো থেকে স্থানীয় সরকার বা স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক যতক্ষণ পর্যন্ত কাঠামোতে যেতে পারবো না, অর্থাৎ সিটি কর্পোরেশন গুলো অথবা পৌরসভা গুলো, এবং তাদেরকে তাদের আয় করার সুযোগ করে দেব না, সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত আমরা সেন্ট্রালাইজ করে রাখবো, সমস্ত সিদ্ধান্ত যখনই আমার ঢাকার সেক্রেটারিয়েট থেকে হতে হবে, সমস্ত সিদ্ধান্ত যখনই আমার সেন্ট্রাল অফিস থেকে হতে হবে, তখন সকল মানুষই চিন্তা করবে যে তাকে আসলে ঢাকার যত কাছাকাছি থাকা যায়। কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এই ধরনের ডিসিশন গুলো যত বেশি আসলে ছড়িয়ে দেওয়া যাবে, ততই আসলে স্থানীয় পর্যায়ের মানুষের তার এলাকাতে থাকার আগ্রহ তৈরি হবে। সেটা আমরা কখন টের পাই? দেখেন, আমরা টের পাই যখন ঈদের সময় আমরা দেখি যে মানুষ মাত্র 3 দিনের ছুটি হলেই ঢাকা ছাড়তে চায়। কেন? এটা থেকে বোঝা যায় যে ঢাকাতে সে আসলে এক ধরনের ন্যূনতম জীবন কাটানোর জন্য, জাস্ট তার আয়ের জন্যই আসলে সে এখানে থাকতে চায়, একটু নিঃশ্বাস ফেলার জন্য সে আসলে শহর ছাড়তে চায়। সুতরাং তার কিন্তু এখনো থাকবার আগ্রহ এই শহরে না, সে কিন্তু নিতান্ত ন্যূনতম জীবিকার জন্য এই শহরে থাকছে। তার থাকার চাহিদা, তার বাসস্থানের জন্য, তার শিক্ষা চিকিৎসার বিষয়গুলোকে যদি তার এলাকাতে ছড়িয়ে দেয়া যেত, তাহলে অনেক বেশি এই এক শহর কেন্দ্রিক যে উন্নয়ন, এটা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারতাম, অথবা আমরা এখানে চাপ কমাতে পারতাম। আমরা হয়তো সহসা পারবো না, এবং যে কাঠামো আমরা আলোচনা করছি, যেভাবে দুর্নীতি, যেভাবে অসহায়ত্ব, যেভাবে সরকারের দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আমরা খুব সহজে আসলে আমরা পাবো না। সুতরাং এর একটা উপায় হতে পারে কতটা আসলে ধীরে 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 ডিসেন্ট্রালাইজেশন করা যায়, অর্থাৎ কত দ্রুত এই অন্যান্য ইগুলোকে, উপজেলা, তারপর স্থানীয় সরকার অথবা পৌরসভা অথবা মিউনিসিপ্যালিটি অথবা সিটি কর্পোরেশন যেগুলো রয়েছে ঢাকার বাইরে, এগুলোকে যত শক্তিশালী করা যাবে, যত ওদেরকে তার মতো করে তার সিটি ডেভেলপ করার সুযোগ করে দেওয়া হবে, যত তার এলাকাতে তার রেভিনিউ জেনারেশন করার সুযোগ করে দেওয়া যাবে, তত কিন্তু সে তার মতো করে তার ডিজাইন করতে পারবে। এখন যেটা হয়েছে যে সারা দেশব্যাপী সমস্ত সিদ্ধান্ত গুলো করছে যোগাযোগ মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় বা আবাসন মন্ত্রণালয়, সমস্ত কিন্তু ঢাকা কেন্দ্রিক এক ধরনের সিদ্ধান্ত থেকে সারা দেশের সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে। এই সিদ্ধান্তগুলো যখন স্থানীয় পর্যায়ে আরো চলে যাবে, তখন কিন্তু স্থানীয় পর্যায়ে মানুষজনই তার জন্য জমি রাখা, খেলার জায়গা রাখা, স্কুল রাখা, কলেজ করা, স্বাস্থ্য কমপ্লেক্স করা, সেই জিনিসগুলো কিন্তু আরো পরিকল্পিত ভাবে সেখানে হতে পারবে। কেন এগুলো হচ্ছে না? তার কারণ হচ্ছে তার নিজের রেভিনিউ জেনারেশনের ক্যাপাসিটি নেই, তাকে সেই পারমিশন দেওয়া হচ্ছে না সেগুলো করার। সমস্ত রেভিনিউ জেনারেশনের দায় দায়িত্ব এবং সুযোগটা এটা সেন্ট্রালি এনবিআর নিয়ে রেখেছে, কিন্তু এগুলোকে যত আপনি স্থানীয় প্রশাসনগুলোর হাতে দেবেন, তত কিন্তু সে তার স্থানীয় পর্যায়ে তার ওই অবকাঠামোর তৈরিতে তখন যাবে। তখন এই যে ঢাকা কেন্দ্রিক যারা আমাদের আবাসন ব্যবসায়ী রয়েছেন, যারা রিয়েল এস্টেট রয়েছেন, তারাও তখন কিন্তু ওখানে গিয়ে তারা এই বিনিয়োগ করতে চাইবে, তখন সেই জিনিসগুলো হবে। আর একটা হলো যে
পূর্বতন সরকারের হয়তো আমরা অনেক ধরনের সমালোচনা করি, কিন্তু একই সাথে এটাও মনে রাখা দরকার যে আগের সরকারের সময় গৃহহীনদের জন্য যে বাড়ির উদ্যোগগুলো নেওয়া হয়েছে, হয়তো অনেক দুর্বলতা ছিল তার, সেখানে হয়তো তহবিল তছরুপ হয়েছে, অনেক অর্থ হয়তো হয়েছে, অথবা যেরকম মানের হওয়া ছিল সেই মানের হয়নি, অথবা খাস জমিতে করা হয়েছে সেগুলো ভেঙে গেছে, ধসে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আমরা যে লো কস্ট হাউজিং অথবা গৃহহীন অথবা ন্যূনতম যে জীবনমানের জন্য যে হাউজিং, এগুলো করার যে কনসেপ্ট গুলো, এগুলো যেন আমরা ফেলে না দিই। ভালো ভালো যেগুলো রয়েছে, এটা নতুন যখন নির্বাচিত সরকার আসবে, রাইট, আমরা চাইবো যে তারা যেন অন্তত এই ধরনের মানে ভালো উদ্যোগগুলোকে রাখতে হবে এবং করে। খারাপ উদ্যোগগুলোকে ছেটে ফেলতে হবে। আমাদের খারাপ উদ্যোগগুলো বাদ দিয়ে যে সমস্ত উদ্যোগগুলোর মাধ্যমে আমরা পাবলিক হাউজিং বা এগুলোকে ডেভেলপ করতে পারি, সেই জায়গাগুলোতে তারা বিনিয়োগ করবেন। কারণ আমার মনে জি। হয় যে নতুন সরকার চাইবেন তার নতুন কিছু উদ্যোগ নিয়ে আসতে। সুতরাং আমরা ওইটা চাইবো যে নতুন সরকার যেন আবাসন ব্যবসায়ীদের শুধুমাত্র এই একটা দুটো শহর কেন্দ্রিক তারা যেন উন্নয়নের ভিতরে যাতে আটকে না যান, তারা যাতে লো কস্ট হাউজিং, তারা যাতে সাধারণ মানুষের থাকবার ব্যবস্থা এবং একই সাথে যারা গৃহহীন তাদের জন্য গৃহের ব্যবস্থা করা, এই ধরনের উদ্যোগগুলোকে তারা যাতে আগামী দিনে প্রমোট করেন, সেরকম একটি চেষ্টা যেন থাকে।